আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও দেখছেন জেফ্রি 360-তে আমাকে, এবং সাথে কিন্তু আবারও নতুন একটা গল্প নিয়ে হাজির হয়ে গেল। এবং আজকে কিন্তু আবারও একটা নতুন ভিডিও গল্পের স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত করছি। এবং আজকে দারুণ একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি পাঠিয়েছেন কৌশিক ব্যানার্জি এবং কলকাতা থেকে পাঠিয়েছেন। আশা করছি গল্পটি আমি পাঠ করে শোনালে আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও গল্প। আজকের গল্পের নাম বিউটি বোর্ডিং। এক্স্যাক্টলি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঘটনাটা একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ঘটনা। আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে। চলে যাই সরাসরি আজকের গল্প বিউটি বোর্ডিংয়ে। কৌশিক ব্যানার্জির লেখা বিউটি বোর্ডিং শুরু করছি তাহলে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ছি। মনোরঞ্জন ঘোষের জীবনটা ছিল একটা অদ্ভুত রহস্যের মতো। লোকজন তাকে বলতো ভূত শিকারী, কিন্তু তিনি নিজেকে দেখতেন একজন যুক্তিবাদী অনুসন্ধানী হিসেবে। তার কাজ ছিল অলৌকিক আর ভৌতিক ঘটনার পেছনে সত্য উদ্ঘাটন করা। বছরের পর বছর ধরে তিনি বাংলাদেশের নানা প্রান্তে ঘুরিয়ে বেরিয়েছেন। পুরনো হাভেলি, পরিত্যক্ত কারখানা, শ্মশানের পাশে ভাঙা বাড়ি, সব জায়গায় রাত কাটিয়েছেন, কিন্তু কখনোই কোনো অলৌকিক ঘটনার মুখোমুখি হননি। তার ডায়েরিতে শুধু ধুলো আর হতাশার গল্প ছাড়া আর কিছুই যেন ছিল না। তবুও তার মনের গভীরে এক কৌতূহল জল করছিল। কবে সত্যিকারের রহস্যের সন্ধান পাবে? কবে তিনি ভৌতিক সব ঘটনার ফেনোমেনা সবকিছু সাক্ষাৎ করতে পারবেন? তেমনই এক সকালে ঢাকার ব্যস্ত মিরপুরের এক ছোট্ট ফ্ল্যাটে বসে তিনি চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। টেবিলের উপরে ছড়িয়েছিল তার পুরনো নোটবুক, কিছু পেন্সিলের আঁকিবুকি আর ব্যাগ। হঠাৎ দরজার তলা দিয়ে হলুদ খাম ঢুকে পড়ল। কোনো ঠিকানা নেই, কোনো নাম নেই, শুধু একটা টাইপ করা চিঠি। মনোরঞ্জন ভ্রু কুঁচকে খামটা তুলে নিলেন। চিঠির ভাষা ছিল একেবারেই সংক্ষিপ্ত কিন্তু খুব গভীর। আপনি যদি সত্যিকারের অলৌকিকতার মুখোমুখি হতে চান, তবে পুরান ঢাকার বিউটি বোর্ডিংয়ে একবার চলে যান। কক্ষ নাম্বার 13। সেখানে যিনি প্রবেশ করেন তিনি আর কোনোদিন ফিরে আসেন না। সাহস থাকলে একটা রাত কাটিয়ে দেখান না। মনোরঞ্জনের ঠোঁটে একটা মৃত হাসি ফুটে উঠল। এমন চিঠি তিনি আগেও পেয়েছেন। বেশিরভাগই ছিল কৌতুক বা স্থানীয় লোকের গুজব ছড়ানোর চেষ্টা, কিন্তু এই চিঠিতে কিছু একটা ছিল যা তাকে ভাবিয়ে তুলল। বিউটি বোর্ডিং নামটা তার কাছে অপরিচিত ছিল না। পুরান ঢাকার সরু গলির মধ্যে লুকিয়ে থাকা একটা পুরনো বোর্ডিং হাউসের কথা তিনি বেশ আগে থেকে শুনেছিলেন, কিন্তু সেটা ছিল গুজবের মতো। কেউ কি বলতো ওই বাড়িটা একটা অদ্ভুত কিছু আছে, কেউ বলতো সেখানে নাকি ভূত আছে, কেউ বলতো যারা ওই ঘরে রাত কাটায় তারা নাকি আর কোনোদিন ফিরে আসে না। আবার একটা গুজব মনোরঞ্জনের নিজের মনে বললেন, কিন্তু তার চোখে এক উত্তেজনা ঝিলিক দিল। এতদিন ধরে তিনি অপেক্ষা করছিলেন এমন কিছুর জন্য। এবার হয়তোবা সত্যি কিছুটা পাওয়া যাবে। দুপুরের দিকে মনোরঞ্জন তার পুরনো সেই ব্যাগটা গুছিয়ে নিলেন। ব্যাগে ছিল তার ক্যামেরা, একটা টর্চ, অডিও রেকর্ডার আর ছোট্ট নোটবুক আর শুকনো কিছু খাবার। তিনি একা যাওয়ার পক্ষে ছিলেন, কিন্তু এবার সঙ্গে নিলেন তার পুরনো বন্ধু রফিককে। রফিক ছিলেন তার একজন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার, যিনি মনোরঞ্জনের সঙ্গে বেশ কয়েকবার এমন অভিযানে গিয়েছেন। তবে রফিকের মনে অলৌকিকতার প্রতি অদ্ভুত এক ভয় ছিল। মনোরঞ্জন ভাই, এইটা কিন্তু ভালো ঠেকতেছে না, রফিকুল বললেন যখন তারা পুরনো ঢাকার দিকে রিকশায় যাচ্ছিলেন। তার কণ্ঠে একটা অদ্ভুত ভয় ছিল। বিউটি বোর্ডিং নামটা শুনেছি আমি। লোকে বলে ওই বাড়ির 13 নম্বর রুমে নাকি কেউ ঢুকলে আর বের হয় না। ঘটনাটা নাকি একদম সত্য। মনোরঞ্জন হাসলেন আর বললেন, তুমি এত ভয় পাও কেন রফিক? এসব গল্প লোকে বানায়, কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আমি তো এতদিন ধরে এমন জায়গা গিয়েছি, কিছু তো পেলাম না। এবার হয়তোবা
একই হবে, চিন্তা করো না। রফিক কিছু বলতে কেউ চুপ করে গেলেন। রিকশার চাকার ঝিরঝির শব্দ আর পুরনো ঢাকার গলির ভেতরে গুঞ্জনের মধ্যে তারা এগিয়ে চললেন। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে, আকাশে কমলা আভা ছড়িয়ে পড়েছে। গলির ভেতর দিয়ে যাওয়ার সময় মনোরঞ্জন লক্ষ্য করলেন রাস্তার দুপাশের দোকানের লোকজন তাদের দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে আছে। একজন বুড়ো চায়ের দোকানে তাদের রিকশার কাছে এসে বললেন, ভাই কোথায় যাইতেছেন? বিউটি বোর্ডিং নাকি? ওই জায়গা যাওয়ার দরকার নাই, ওখানে ভালো লোক যায় না, বুঝতে পারছেন? ওখানে কিন্তু ভালো কিছু নাই, বুঝতে পারছেন? মানুষে গেলে কিন্তু ফিরে আসে না। মনোরঞ্জন শুধু মুচকি হাসলেন আর বললেন, দেখি না কি আছে। বিউটি বোর্ডিং এ পৌঁছাতে তাদের সন্ধ্যা হয়ে গেল। পুরান ঢাকার এক সরু গলির মধ্যে জনাজীর্ণ এক দোতলা বাড়ি। বাইরে দেয়ালে পলিস্টার খসে পুড়ে ইট যেন বেরিয়ে পড়েছে। জানালায় কাঠের ফ্রেমগুলো পচে গিয়ে রীতিমতো ঝুলছে। জানালার উপরে একটা পুরনো সাইনবোর্ড ঝুলছে, বিউটি বোর্ডিং। অক্ষরগুলো মরচে পড়ে অস্পষ্ট হয়ে গেছে। বাড়ির চারপাশে অদ্ভুত এক নীরবতা। গলির শব্দ এখানে পৌঁছায় না। মনোরঞ্জন আর রফিক রীতিমতো বাড়ির দরজায় দাঁড়ালেন। দরজার কাছে এক বয়স্ক লোক বসেছিল, যাকে দেখে মনে হচ্ছিল সে এখানকার কেয়ারটেকার। লোকজন চোখে এক অদ্ভুত শূন্যতা। মনোরঞ্জন এগিয়ে গিয়ে বললেন, আচ্ছা, আমার 13 নম্বর ঘরে রাতটা কাটাতে চাই। লোকটা তার দিকে তাকালো, তার চোখে অস্বস্তির দৃষ্টি। 13 নম্বর ঘর? ও ঘরে তো কেউ থাকে না, অনেকদিন ধরে খালি পড়ে আছে। তাহলে এটাই আমার জন্য ভালো, মনোরঞ্জন বললেন, তার গলায় এক দৃঢ়তা। আমরা আজ রাতটায় ওখানে থাকবো। কেয়ারটেকার কিছুক্ষণ চুপ করে থেকে তাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আগেই বলে দিতেছি, ওই ঘরে কিন্তু কিছুটা আছে, বুঝতে পারছেন? মানুষ বিশ্বাস করে না, কিন্তু ভাই সাবধানে থাকেন। রফিকুলের বুক ফ্যাকাশে হয়ে গেল। মনোরঞ্জন ভাই, আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না, চলো না ফিরে যায়, অন্য কোনো জায়গায় যাবো না, এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে না। মনোরঞ্জন তার কাঁধে হাত রেখে বললেন, ভয় পাস না, আমি আছি তো, দেখবি এটা আরেকটা ফাঁকা গল্প, আর কিছুই নয়। কেয়ারটেকার তাদের হাতে পুরনো চাবি দিল। চাবিটার উপরে মরচে ধরে গেছে। দোতলার সিঁড়ির ওই শেষ বাঁ দিকে। সে বলল, কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু কিছু জানি না ভাই, কিছু গইটা যেতে পারে আপনাদের। সিঁড়ি বেয়ে ওঠার সময় মনোরঞ্জন লক্ষ্য করলেন প্রতিটা ধাপে ধুলো পড়ে আছে। মনে হচ্ছিল এই পথে অনেক দিন কেউ হাঁটেনি। সিঁড়ির কাঠে ধূপগুলো যেন ক্রিচ ক্রিচ করে শব্দ করছিল। রফিকের হাতে টর্চটা কাঁপছিল। মনোরঞ্জন ভাই, এটা কিন্তু সত্যি অদ্ভুত লাগতেছে, সে ফিসফিস করে বলল। দোতলায় পৌঁছে তারা বাঁ দিকের করিডরে এগিয়ে গেল। করিডরে অন্ধকার, শুধু রফিকের টর্চের আলো এদিক সেদিক নড়ছিল। শেষে তারা 13 নম্বর রুমের দরজার সামনে দাঁড়ালো। দরজাটা পুরনো কাঠের, তার উপরে খোদাই করা কিছু অদ্ভুত নকশা। মনোরঞ্জন চাবি দিয়ে তালা খুললেন। দরজাটা একটা কর্কশ শব্দ করে খুলে গেল। ঘরের ভেতরে অন্ধকার, টর্চের আলোয় তারা দেখল ঘরটা ছোট কিন্তু অদ্ভুতভাবে খুবই পরিষ্কার। একটা পুরনো খাট, একটা ভাঙা টেবিল আর একটা জানালা, আর পর্দায় হাওয়া যেন নড়ছে। জানালার বাইরে পুরনো ঢাকার সে আলোর ছায়া ঠিকই দেখা যাচ্ছিল। এটা তো সাধারণ ঘর, রফিকুল বলল, তার গলায় একটা অস্বস্তি। মনোরঞ্জন ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারপাশে দেখলেন। সাধারণই, কিন্তু এই ঘরে কিছুটা আছে রফি, আমি স্পষ্ট টের পাচ্ছি। তারা তাদের জিনিসপত্র রাখলো। মনোরঞ্জন ক্যামেরাটার অডিও রেকর্ড সেট করলেন। রফিকুল টেবিলের ওপরে ছোট ল্যাম্প জ্বালালো। আলোটা ঘরের দেয়ালে অদ্ভুত এক ছায়া ফেলেছিল। রাত গভীর হতে থাকলো। ঘরের বাতাস নেই, কোনো শব্দ নেই, শুধু জানালার পর্দা হাওয়ায় যেন নড়ছে। হঠাৎ করে রফিকের বুক ফ্যাকাশে হয়ে গেল। মনোরঞ্জন ভাই, তুমি শুনলে? কি? একটা শব্দ, মনে হলো কেউ ফিসফিস করছে।
মনোরঞ্জন কাঁধ পাতলেন, কিন্তু কিছুই শুনতে পেলেন না। তবু তার মনে হতে লাগলো এক অস্বস্তি জাগলো। ঘরের বাতাসটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে। রাত যত গভীর হলো, ভয়ের তীব্রতা ততটাই যেন বাড়তে লাগলো। মনোরঞ্জন নোটবুক বন্ধ করে রফিকুলের দিকে তাকালেন। কি হলো রফিক, এখনো ভয় পাচ্ছ? তার কণ্ঠে হালকাটা ঠাট্টার সুর। রফিক গলা কাঁকারি দিয়ে বলল, মনোরঞ্জন ভাই, তুমি যতই আসো, আমার কিন্তু মনের ভেতরে কেমন যেন লাগতেছে। এই ঘরে কিছু একটা ঠিক নেই। আমি বলতেছি চলো এখনই বাইরে বেরিয়ে যাই। মনোরঞ্জন হাসলেন। তুমি এত ভয় পাও কেন বলো তো? এটা তার একটা পুরনো বাড়ি, ধুলো মাকড়সা জাল আর কিছু পুরনো গল্প, এছাড়া কিছু নেই। আমি তো এমন জায়গায় কত রাত কাটিয়েছি, কিছু হয়নি, আজকেও কিছু হবে না। তার কথা শেষ হবার আগেই ঘরের কোণে একটা মৃত শব্দ ভেসে এলো। খটখট খটখট সে শব্দ, যেন কেউ কাঠের উপরে নখ দিয়ে আঁচড়াচ্ছে। রফিকুলের বুক ফ্যাকাশে হয়ে গেল। সে টর্চটা তৎক্ষণাৎ কোণের দিক থেকে তাক করলো। আলোটা দেয়ালে গিয়ে পড়লো। কিছুই দেখা গেল না, শুধু একটা পুরনো কাঠের আলমারি, যার দরজা সামান্য ফাঁক হয়ে আছে। দেখলে তো, কিছুই নেই, মনোরঞ্জন বললেন, কিন্তু তার কণ্ঠে এবার সামান্য উত্তেজনা। তিনি উঠে গিয়ে রীতিমতো আলমারির দরজাটা খুললেন। ভেতরে শুধু ধুলো আর পুরনো কাপড়ের সেই টুকরো। এই বাড়ির কাঠ পুরনো হয়ে গেছে, হয়তো এই দূর টানাটানি করছে, চিন্তা করো না। রফিকুল কিছু বলতে যাবে, কিন্তু থমে গেল। তার চোখ দুটো রীতিমতো ঘরের চারপাশে ঘুরছিল। মনোরঞ্জন ভাই, আমি কিন্তু শুনছি এই ঘরে একটা মেয়ে থাকতো অনেক বছর আগে, তারপর থেকে এই ঘরে আর কেউ থাকতে পারে না। মনোরঞ্জন ভ্রু কুঁচকালেন। মেয়ে? কি গল্প বলো তো? রফিকুল ইতস্তত করে বলল। লোকে বলে একটা মেয়ে নাকি এই ঘরে থাকতো, তার নাম ছিল সুরাইয়া। সে নাকি এখানে নিজের জীবন নাকি নিজে শেষ করে ফেলে। তারপর থেকে ওর আত্মা নাকি এই ঘরে ঘুরে বেড়ায়। সত্যি বলতেছি। মনোরঞ্জন হেসে উঠলেন আর বললেন, এ তো পুরনো বাড়িতে থাকে, একটা দুঃখী আত্মা, একটা ট্র্যাজেডির গল্প আর কি। আর এইসব কিছু নয়, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, কেন বুঝতে পারছো না? কিন্তু তার কথা শেষ হবার আগে আরো একবার স্পষ্ট খটখট শব্দ হলো। এবার শব্দটা এলো জানালার কাছ থেকে। রফিকুল প্রায় লাফিয়ে উঠল। এটা শুনে তো, এইটা ইঁদুর নয়, এটা কিন্তু নয় মনোরঞ্জন ভাই, এটা কিন্তু নয়, বলছি সত্যি করে। মনোরঞ্জন ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেলেন। পর্দাটা সরিয়ে দেখলেন বাইরে শুধু অন্ধকার। পুরান ঢাকার গলির আলো এখানে পৌঁছায় না। তিনি জানালার কাছে হাত রাখলেন। কাঁচটা ঠান্ডা, অস্বাভাবিক রকম ঠান্ডা। তিনি পর্দায় আবারও টান দিলেন, কিন্তু কিছুই নেই। রফিক, কিছু তো নেই এখানে, অথবা বাইরে গাছের ডাল জানালা লেগেছে, এছাড়া কিছু না। কিন্তু রফিকের মুখে ভয় যেন আরো তীব্র হলো। না ভাই, আমি বলতেছি এইটা ঠিক না, আমার মনে হইতেছে কেউ আমাদের দেখতেছে। মনোরঞ্জন কিছুই বলতে চাচ্ছিলেন, কিন্তু হঠাৎ ল্যাম্পের আলোটা কেঁপে কেঁপে উঠল। এবার দুবার, এবার পুরোপুরি নিভে গেল। ঘরটা অন্ধকারে ডুবে গেল। রফিকুলের টর্চটা তখনই ফেলে দিয়ে সে চিৎকার করে উঠল, মনোরঞ্জন ভাই! শান্ত হও রফিক, শান্ত হও। মনোরঞ্জন তার ব্যাগ থেকে আরেকটা টর্চ বের করলেন। আলো জ্বলাতেই তিনি দেখলেন রফিককে খাটের উপরে কুঁকড়ে বসে আছে, তার চোখে আতঙ্কে ভরপুর। এটা শুধু বিদ্যুতের সমস্যা, এমনটাই বললেন মনোরঞ্জন বাবু। কিন্তু মনোরঞ্জন নিজের মনেও এক প্রকার অস্বস্তি লাগতে শুরু করলো। তিনি টর্চের আলো ঘরের চারপাশে ঘোরালেন। আলমারি, খাট, টেবিল যথাস্থানে আছে, তবুও কেন একটা অস্বাভাবিকতা বারবার তার নজরে আসছিল। ঘরের বাতাসটা আরো বেশি ঠান্ডা হয়ে গেছে। তার হাতের টর্চটা যেন কাঁপছে। রাত তখন প্রায় 1টা। মনোরঞ্জন তার অডিও রেকর্ডারটা চালু করে রেখেছিলেন। তিনি আর রফিক খাটের উপরে বসেছিলেন। দুজনের মধ্যে এক অস্বস্তিকর নীরবতা। হঠাৎ রেকর্ডার থেকে একটা মৃদু শব্দ ভেসে এলো, ফিস ফিস, যেন কেউ কথা বলছে, কিন্তু শব্দগুলো স্পষ্ট নয়। রফিকুলের চোখ বড় বড় হয়ে গেল। এইটা কি মনোরঞ্জন ভাই, তুমি কি শুনছো? মনোরঞ্জন রেকর্ডারের কাছে টেনে নিলেন। তিনি ভলিউমটা বাড়ালেন। ফিস ফিস আরো স্পষ্ট হলো, এখানে থেকো না, চলে যাও, চলে যাও,
চলে যাও। মনোরঞ্জন বুক শক্ত হয়ে গেল। আমার কাছে বড় হচ্ছে এটা কোনো ত্রুটি হতে পারে, রেকর্ডারে মাঝে মাঝে এমনটা হয়। কিন্তু তার কণ্ঠ আত্মবিশ্বাস ছিল না। রফিকুল প্রায় কেঁদে ফেলল। না ভাই, এটা কোনো ত্রুটি নয়, আমি বলছি এই ঘরে কিছুটা আছে, আমরা এখনই বের হব, চলুন না। মনোরঞ্জন তাকে শান্ত করার অনেক চেষ্টা করলেন আর বললেন, দেখো আমরা এখানে এসেছি সত্যটা যাচাই করতে, এখন চলে গেলে কিন্তু কিছুই প্রমাণ হবে না। কিন্তু তার কথা শেষ হবার আগেই দরজার দিকে একটা ধাক্কার শব্দ এলো, ধূপ করে, যেন কেউ দরজায় ধাক্কা দিয়েছে। রফিকুল লাফিয়ে উঠল। কে কে ওখানে? মনোরঞ্জন টর্চ নিয়ে জানালার দিকে এগিয়ে গেলেন। তিনি দরজায় হাত রাখলেন। ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। তিনি ধীরে ধীরে দরজা খুললেন। করিডর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু হঠাৎ করে টর্চের আলোর শেষ প্রান্তে একটা ছায়া দেখা গেল, একটা মানুষের মতো আকৃতি, কিন্তু অস্পষ্ট। মনোরঞ্জনের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তিনি ফিসফিস করে বললেন, রফিক, তুমি দেখেছ? হ্যাঁ। রফিকুলের কণ্ঠ কাঁপছিল। কি কি ওটা? কিন্তু তারা কিছু বলার আগেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। মনোরঞ্জন টর্চের করিডরটা রীতিমতো ঘোরালেন, কিন্তু কিছুই দেখা গেল না, শুধুই অন্ধকার। মনোরঞ্জন আর রফিকুল ঘরে ফিরে এলেন। দরজাটা আবারও বন্ধ করে দিলেন। রফিকুল মনোরঞ্জনের মনে এবার এক প্রকার অস্বস্তি কাজ করলো। তিনি এতদিন এমন জায়গায় ঘুরে এসেছেন, এমন তো কখনো ঘটেনি। তিনি নিজেকে শান্ত করার অনেক চেষ্টা করলেন। এটা হয়তোবা আমাদের বোনের ভুল, অন্ধকার চোখের ধাঁধা লাগতেই পারে। কিন্তু রফিকুল হতে পারছিল না স্বাভাবিক। তিনি বললেন, না মনোরঞ্জন ভাই, আমি বলছি এটা কোনো ধাঁধা নয়, আমরা এখানে থাকলে নির্ঘাত মরব। মনোরঞ্জন তাকে ধমক দিয়ে বললেন, চুপ করো রফিক, এবার প্যানিক করলে কিছু হবে না, আমরা শান্তভাবে রাতটা কাটাবো, কেন বুঝতে পারছো না? কিন্তু ঘরের পরিবেশ শান্ত ছিল না। বাতাসটা আরো ঠান্ডা হয়ে গেল। জানালার পর্দা রীতিমতো আরো জোরে নড়ছে, টানছে। হঠাৎ আলমারির দরজাটার নিচ থেকে খুলে গেল। একটা কর্কশ শব্দে দেয়ালটা যেন ধাক্কা খেলো। রফিকুল চিৎকার করে উঠল। মনোরঞ্জন দ্রুত টর্চ তাক করলেন। আলমারির ভেতরে কিছুই ছিল না, কিন্তু তিনি লক্ষ্য করলেন আলমারির পেছনে দেয়ালে একটা অদ্ভুত নকশা আছে, যেন কেউ কিছু লিখেছে। তিনি কাছে গিয়ে দেখলেন দেয়ালে খোদাই করা একটা নাম, সুরাইয়া। এইটা কি? মনোরঞ্জন ফিসফিস করে বললেন। তার মানে রফিকুলের কথা সত্যি ছিল। সুরাইয়া যে মেয়েটির কথা বলেছিল, সেই মেয়েটা। রফিকুল কাঁপতে কাঁপতে বলল, আমি বলছিলাম মনোরঞ্জন ভাই, এই ঘরে তার আত্মা আছে, আমরা এখনই বের হব। কিন্তু মনোরঞ্জন এবার চুপ করে গেলেন। তিনি দেয়ালে হাত রাখলেন। খোদাইটা পুরনো, কিন্তু অদ্ভুতভাবে স্পষ্ট। তিনি ক্যামেরা তুলে নিলেন। শোনো, আমরা এটা রেকর্ড করব, যদি এখানে কিছু থাকে আমরা প্রমাণ পাবো, বুঝতে পেরেছ? কিন্তু ক্যামেরা লেন্সে যখন তিনি দেয়ালে দিলেন, তখনই তার হাত থেমে গেল। লেন্সে শুধু দেয়াল নয়, অস্পষ্ট একটা ছায়া দেখা যাচ্ছিল, একটা মেয়ের আকৃতি, লম্বা চুল, মুখ ফ্যাকাশে। মনোরঞ্জন ক্যামেরা নামিয়ে চোখ দিয়ে দেখলেন কিছুই নেই। আবারও ক্যামেরায় তাকালেন, সেটা এখনো আছে। রফিক, তিনি ফিসফিস করে ডাকলেন। রফিক এসে ক্যামেরায় তাকালো। তার চোখে আতঙ্ক। এটা কি মনোরঞ্জন ভাই, এটা কি? মনোরঞ্জন কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে ঘরের ভেতরে তীব্র ঠান্ডা বাতাস বয়ে গেল। পর্দাটা প্রায় ছিঁড়ে পড়ল। আর তখনই রেকর্ডার আবারও ঠান্ডা হয়ে গেল। আর ফিসফিস করে সেখান থেকে স্পষ্ট শব্দ এলো, তুমি এখানে থাকতে পারবে না, চলে যাও। রফিকুল আর থাকতে পারল না। সে ব্যাগটা তুলে নিয়ে দরজার দিকে ছুটল আর বলল, আমি যাচ্ছি মনোরঞ্জন ভাই, তুমি থাকো যদি পারো। কিন্তু দরজায় পৌঁছানোর আগেই দরজাটা নিচ থেকে বন্ধ হয়ে গেল। একটা ভারী শব্দ, দরজাটা লক হয়ে গেল। রফিকুল হ্যান্ডেলটা টানল, কিন্তু দরজা খুলল না। এইটা কি হইতেছে মনোরঞ্জন ভাই, আমরা কি আটকে গেছি? মনোরঞ্জন দ্রুত দরজার কাছে গেলেন। তিনি চাবি বের করে তালা খোলার চেষ্টা করলেন, কিন্তু চাবিটা খুলল না, যেন তালাটা ভেতর থেকে জ্যাম হয়ে গেছে। তিনি টর্চের আলোয় দরজাটা খুলে ফেললেন এবং দরজার নিচ দিয়ে অদ্ভুত একটা ছায়া দেখা গেল, যেন দরজার ওপাশে দাঁড়িয়ে আছে।
কে ওখানে? হ্যাঁ, সত্যি করে বলো। কিন্তু কোনো উত্তর এলো না, শুধু একটা মৃদু হাসির শব্দ। হাসিটা এতটাই হালকা যে মনে হচ্ছিল এটা হয়তোবা তাদের কল্পনা। রফিকুল কাঁপতে কাঁপতে বলল, মনির হোসেন ভাই, আমরা কিন্তু মরে যাবো। আমি বলেছিলাম এই ঘরে আসাটা একদম ঠিক হইতেছিল না। মনোরঞ্জন এবার আর কিচ্ছু বললেন না। তার চোখে ঘরের চারপাশ ঘুরতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন ঘরের দেয়ালের ছায়াগুলো এখনো অদ্ভুত হয়ে গেছে, যেন কেউ দেয়ালের উপরে হাঁটছে। তিনি টর্চটা দেয়ালে তাক করলেন, কিছুই নেই। তিনি আবারও ভালো করে দেখলেন। রাত তখন আরো গভীর হয়ে গেছে। ঘরের ভেতরে আবহাওয়া যেন আরো গাঢ় হচ্ছিল। আর মনোরঞ্জনের মনে এবার সত্যি একটা প্রশ্ন জাগলো, তিনি এবার সত্যিকারের কোনো অলৌকিকতার মুখে মুখে হতে যাচ্ছেন কি? মনোরঞ্জন যেন অদ্ভুতভাবে চারিদিকে বারবার করে তাকাচ্ছিল। ঘরের একমাত্র ল্যাম্পটা নিভে গিয়েছিল। তাদের কাছে এখন শুধুমাত্র মনোরঞ্জনের টর্চের আলো ছাড়া আর কিছুই নেই। কিন্তু সেই অন্ধকারের সঙ্গে লড়াই করতে করতে তারা যেন হেরে যাচ্ছিল। মনোরঞ্জন দরজার দিকে তাক করলেন। আগে সে ছায়া আর নেই। তিনি গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলেন, রফিক, শান্ত হও। এটা হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি, পুরোনো বাড়িতে এমন হয় আমি তোমাকে বলেছিলাম। রফিকুল কণ্ঠ যেন কাঁপছিল। যান্ত্রিক ত্রুটি? মনির হোসেন ভাই, তুমি দেখলে না দরজার নিচ দিয়ে বন্ধ হয়ে গেল একটা ছায়া? আর ওই ছায়াটা ওটা কি ছিল? আমরা তো বলছি এই ঘরে আমরা একা নেই, কোনোভাবেই একা নই। মনোরঞ্জন কিছু বলতে গিয়েও থেমে গেল। তিনি এত বছরের অলৌকিক ঘটনার পেছনে যুক্তি খুঁজে বেড়াচ্ছিলেন, কিন্তু এই ঘরে কোনো যুক্তি যেন খাটছে না। তিনি টর্চের আলোয় ঘরের চারপাশটা ঘোরালেন। আলমারির খোদাই করার নাম সুরাইয়া যেন তাদের দিকে তাকিয়ে আছে। জানালার পর্দা এখনো হাওয়ায় নড়ছিল, কিন্তু বাইরে কোনো হাওয়ার শব্দ নেই। হঠাৎ করে তাদের অডিও রেকর্ডার থেকে আবারও সে ফিসফিস আওয়াজটা এলো, তুমি এখানে থাকতে পারবে না, চলে যাও। এবার শব্দটা আরো বেশি স্পষ্ট হলো। কেউ তাদের কানের কাছে এসে মুখ নিয়ে কথা বলছে। রফিকুলের হাতে থেকে রীতিমতো ব্যাগটা পড়ে গেল। মনোরঞ্জন ভাই, আর তো সহ্য হইতেছে না, আমরা মারা যাবো মনে হচ্ছে। মনোরঞ্জন রেকর্ডারটা তুলে নিলেন। তিনি ভলিউম কমিয়ে দিলেন, কিন্তু তার মনের ভেতরে একটা ঝড় যেন বইছিল। এইটা ইলেকট্রিক কি হতেই পারে, কিন্তু নিজেকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তার কণ্ঠে আগের সে আত্মবিশ্বাসটা ছিল না। তিনি রেকর্ডার খুলে ব্যাটারি বের করলেন। এটা বন্ধ করলাম, এখন তো আর শব্দ হবে না। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই ঘরের ভেতরে আরেকটা শব্দ হলো, খটখট করে। এবার শব্দটা এলো ঘরের মেঝে থেকে, যেন কেউ মেঝের নিচে হাতু দিয়ে রীতিমতো হাতুড়ি দিয়ে আঘাত করছে। রফিকুল লাফিয়ে উঠে খাটের উপরে রীতিমতো দাঁড়িয়ে গেল। এইটা কি? মনোরঞ্জন ভাই, আমার না অনেক ভয় করছে। মনোরঞ্জন টর্চটা মেঝের দিকে তাক করলেন। মেঝেটা পুরোপুরি কাঠের, জায়গায় রীতিমতো ফাটল ধরে গেছে। তিনি হাঁটু ঘেরে মেঝেতে হাত রাখলেন এবং এরপর কাঠটার ঠান্ডা কিন্তু কম্পন নেই। তিনি কান পেতে শুনলেন, কিছুই নেই। কিন্তু হঠাৎ আরেকটা শব্দ হইল, এবার আরো কাছে, খটখট খটখট করে হচ্ছে সে শব্দ, ঠিক যেন পায়ের নিচ থেকে হচ্ছে। মনোরঞ্জন পিছিয়ে এলেন। তার হৃৎপিণ্ড এখন লাফ দিচ্ছিল। রফিক, শান্ত থাক, শান্ত থাক, আমরা এটা বের করবো যেভাবে হোক। রহস্য সন্ধান করতে হবে, কিছুই করার নেই। কিন্তু রফিকুল আর শান্ত থাকতে পারলো না। সে বলল, বের করব? কি বের করবো মনোরঞ্জন ভাই? এই ঘরে কিছুটা আছে, আমি বলেছিলাম এটা সুরাইয়ের আত্মা যে আমাদের এখানে আটকে রেখেছে। মনোরঞ্জন তাকে ধমক দিলেন, চুপ করো রফিক, এসব ভূতের গল্প বিশ্বাস করলে আমরা কিছুই করতে পারবো না। তিনি টর্চে আবারও মেঝের দিকে তাক করলেন। তিনি লক্ষ্য করলে মেঝের দিকে একটা কাঠের তক্তা সামান্য উঁচু হয়ে আছে। তিনি কাছে গিয়ে তক্তায় হাত দিলেন। তক্তাটা নড়ে গেল। এইটা কি? তিনি ফিসফিস করে বললেন। তিনি তক্তাটা তুলে ফেললেন। নিচে ছোট একটা গর্ত, গর্তের ভেতরে অন্ধকার, কিন্তু টর্চের আলোয় তিনি কিছুটা দেখতে পেলেন। একটা পুরনো কাপড়ে বোনা বাক্স। রফিকুল কাছে এসে বলল, এটা কি মনোরঞ্জন ভাই? ওটা হাত দেওয়ার দরকার নেই, আমি বলছি এটা খুলে কিন্তু বিপদ হতে পারে। কিন্তু মনোরঞ্জনের কৌতূহল তখন তাকে বারবার টানছিল। তিনি বাক্সটা তুলে নিয়ে নিচের দিকে কাপড়ের বাক্স, তিনি বাক্সটা খুললেন। ভেতরে ছিল একটা পুরনো ডায়েরি, কিন্তু পুরনো ছবি আর একের সাথে ছোট্ট একটা লকেট। মনোরঞ্জন ডায়েরিটা হাতে নিলেন।
ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু লেখাগুলো এখনো পড়া যায়। তিনি পাতাটা খুললেন। উপরে লেখা সুরাইয়া বেগম, 1975। এটা তার ডায়েরি। মনোরঞ্জন ফিসফিস করে বললেন। তিনি পড়তে শুরু করলেন। প্রথম কয়েক পাতা সুরাইয়ার জীবনের অনেকখানি শেয়ার করা হয়েছে, এবং এরপর কি কি ছিল সেটাই এখানে তুলে ধরা হচ্ছে। সুরাইয়া বেগম দৈনন্দিন জীবনের কথা। সে এই বোর্ডিংয়ে থাকতো একা। তার পরিবার তাকে ত্যাগ করেছিল। সে লিখেছিল, এই ঘরে আমার কাছে একটা জেলখানা হয়ে গেছে, কিন্তু আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। মনোরঞ্জন পড়তে শুরু করলো। মুখ যেন শক্ত হয়ে গেল। ডায়েরির পরের পাতাগুলো আরো বেশি অন্ধকার হয়ে উঠল। সুরাইয়া লিখেছিল, আমি রাতে শব্দ শুনি, কেউ যেন আমার নাম ধরে ডাকে, কিন্তু যখন জানালার দিকে তাকায় কেউ থাকে না। আমার মনে হয় এই ঘর আমাকে গিলে ফেলবে। রফিকুল কাঁপতে কাঁপতে বলল, মনোরঞ্জন ভাই, এইটা পড়া বন্ধ করো, আমার না এমনিতে অনেক ভয় করছে। কিন্তু মনোরঞ্জন থামলেন না। তিনি আরেকটা পাতা উল্টালেন। সেখানে লেখা, আজ রাতে আমি তাকে দেখেছি। সে আমার দিকে তাকে হাসছিল। আমি আর পারছি না। এই ঘর থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো উপায় নেই। মনোরঞ্জনের হাত কাঁপছিল। তার ডায়েরিটা বন্ধ করলেন। তিনি বললেন, এটা কি হতে পারে? হঠাৎ করে ঘরের ভেতর থেকে তীব্র হাওয়া বয়ে গেল। জানালার পর্দা প্রায় ছিঁড়ে পড়ার মতো অবস্থা হলো। আর তখনই আলমারির দরজাটা আবারও খুলে গেল। এবার একটা কর্কশ শব্দ। মনোরঞ্জন টর্চটার দিকে তাকালেন। আলমারির ভেতরে কিছুই নেই, কিন্তু তিনি লক্ষ্য করলেন দেয়ালে খোদাই করা সূরার নাম যেন আরো বেশি গাঢ় হয়ে গেছে। রফিকুল কাঁদো কাঁদো গলায় বলল, মনোরঞ্জন ভাই, আমরা এখানে আটকে গেছি, সে আমাদেরকে ছাড়বে না। মনোরঞ্জন এবার তারকে রীতিমতো ধমক দিলেন না। তিনি ডায়েরিটা ব্যাগে রাখলেন। আমরা এখানে থাকবো, আমাদের বের করতে হবে রহস্যটা, বুঝতে পেরেছ? কিন্তু তার কথা শেষ হওয়ার আগে আবারও শব্দ হলো, যেন কেউ হাসছে। হাসিটা এতটা হালকা যেন মনে হচ্ছে তাদের গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। মনোরঞ্জন টর্চটা চারপাশে ঘোরালেন। এবারও কিছুই নেই, কিন্তু হাসিটা থামছে না। রফিকুল প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। মনোরঞ্জন ভাই, আমি মনে হয় মারা যাব। আমি বলেছিলাম এই ঘরে আসা ঠিক হচ্ছে না, আমাদের জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে। মনোরঞ্জন এবার ধীর গলায় বললেন, শোনো রফিকুল, আমরা মরবো না, আমরা এই রহস্য বের করবো। কেন বুঝতে পারছো না? কিন্তু তার নিজের মনের ভিতরে যেন জন্ম নিয়েছিল ভয়। তিনি লক্ষ্য করলেন ঘরের দেয়ালের ছায়াগুলো এখন আরো বেশি অদ্ভুত হয়ে গেছে, যেন কেউ দেয়ালের ভেতর দিয়ে হাঁটছে। রাত তখন আরো গভীর। ঘরের ভেতরে ভয়াবহ আবহ আরো বেশি ভয়ঙ্কর হয়ে গেল। মনোরঞ্জন আর রফিকুল জানেন না এই ঘর তাদের জন্য কি অপেক্ষা করছে। রাত তখন প্রায় 3টা। বিউটি বোর্ডিং এর 13 নম্বর রুমের অন্ধকার যেন জীবন্ত হয়ে উঠেছে। মনোরঞ্জন ঘোষ আর রফিকুল ইসলামের মুখের ভিতরে যেন ভয় বারবার বেড়ে যাচ্ছিল। ঘরের বাতাসটা যেন এতটাই ঠান্ডা হয়ে যাচ্ছিল যেন সব কিছুই কাঁপতে লাগলো। আর রফিকুল খাটের কোনায় কুকড়ে কুকড়ে কাঁপছিল। মনোরঞ্জন সূরার ডায়েরিটা ব্যাগে রেখে দিলেন, কিন্তু তার মনের ভেতরে লেখাগুলো যেন ঘুরছিল। এই ঘর আমাকে গিলে ফেলবে, এই ঘর আমাকে শেষ করে ফেলবে। সূরার কথাগুলো তার মাথায় বারবার বাড়ি দিচ্ছিল। তিনি নিজেকে শান্ত করার অনেক চেষ্টা করলেন। আমরা এখান থেকে বের হব, এটা কোনো অলৌকিক ঘটনা নয়। আমার ধারণা এটা সম্পূর্ণ আমাদের বোনের ভয়। কিন্তু রফিকুল আর শান্ত থাকতে পারছিল না। তার কণ্ঠ কাঁপতে লাগলো, চোখে আতঙ্ক। আর বলল, মনোরঞ্জন ভাই, তুমি যতই বলো, আমি আর পারছি না। এই ঘরে কিছুটা আছে, আমি টের পাচ্ছি কেউ আমাদেরকে দেখছে। হঠাৎ করে ঘরের একটা কোণ থেকে একটা মৃদু শব্দ এলো, খট করে, যেন কেউ পায়ের নখ দিয়ে মেঝেটা আঁচড়াচ্ছে। মনোরঞ্জন টর্চটা তাক করলেন। কিছুই নেই, কিন্তু শব্দটা থামলো না। খটখট খটখট শব্দ হয়েই যাচ্ছে। এবার আরো কাছে। মেঝের নিচ থেকে রফিকুল প্রায় চিৎকার করে উঠল, মনোরঞ্জন ভাই, এইটা কি? আবার তো মরে যাব। মনোরঞ্জন মেঝের দিকে তাকালেন। তিনি লক্ষ্য করলেন সেই তক্তাটা, সেখানে তারা সুমার বাক্স পেয়েছিল, সেটা আবারও নড়ছে আর সে নিচ থেকে একটা ধাক্কা দিচ্ছে। তিনি নিজে নিজে কাছে গেলেন। তার কাছে তার হাত পা কাঁপছিল। তিনি নিজেকে সংযত করে রাখলেন। তিনি তক্তাটা আবারও তুললেন। গর্তের ভেতর থেকে আরেকটা বাক্স, আর এটা আরো বেশি ছোট।
কিন্তু আরো বেশি পুরনো, মরচে ধরা লাল দিয়ে তালা দিয়ে বন্ধ করা। এইটা কি? রফিকুল পিছিয়ে গেল। ওটা হাত তো দরকার নেই মনোরঞ্জন ভাই, আমি বলছি এটা খুললে কিন্তু আমাদের আরো বিপদ হতে পারে। কিন্তু মনোরঞ্জনের কৌতূহল তাকে থামাতে দিল না। তিনি তালাটা ভাঙার চেষ্টা করলেন। তালাটা দুর্বল ছিল, এতটাই জোরে টানলেন যেন ভেতরে সবকিছু, ছোট্ট আয়না, পুরনো চিঠি, ছেঁড়া ফটোতে একটা মেয়ের মুখ, লম্বা চুল, ফ্যাকাশে মুখ, আর চোখে অদ্ভুত শূন্যতা। মনোরঞ্জনের হাত থেমে গেল। এটা তো সুরাইয়া। চিঠিটা তিনি তুলে নিলেন। হাতের লেখা কাঁপা কাঁপা, যেন কেউ ভয় লিখেছে। আমি আর পারছি না, এই ঘর আমাকে ছাড়বে না। আমি চেষ্টা করছি বের হতে, কিন্তু প্রতিবারই আমি যেন বারবার ফিরে আসি। এই অভিশাপ, এক অভিশাপ। এই ঘরে কেউ ঢুকলে আর কেউ কোনোদিন ফের হতে পারে না। মনোরঞ্জনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি চিঠিটা রফিকুলের দিকে বাড়িয়ে দিলেন আর বললেন, এটা পড়ো। রফিকুল চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলেন। চোখ বড় বড় করে বললেন, মনোরঞ্জন ভাই, এটা কি বলতেছে? তার মানে আমরা কি আটকা পড়ে গেছি? হঠাৎ করে ঘরের ভেতরে তীব্র হাওয়া বয়ে গেল। জানালার পর্দা প্রায় ছিঁড়ে পড়ার মতো নড়ে উঠল, আর তখনই আয়নার নিচ থেকে বেশেতে পড়ে গেল। কাজটা যেন ভাঙল না, কিন্তু আয়নার ভেতরে একটা অদ্ভুত ছবি, মনোরঞ্জন আর রফিকুলের মুখ। কিন্তু তাদের পেছনে একটা ছায়া, লম্বা চুল, ফ্যাকাশে মুখ। রফিকুল চিৎকার করে উঠল, মনোরঞ্জন ভাই, এইটা কি? আমার তো ভয় করছে। মনোরঞ্জন আয়নাটা রীতিমতো তুলে নিলেন, কিন্তু যখনই আবার তাকালেন, আয়নায় শুধু তারা দুজনের মুখ দেখতে পেলেন, কোনো ছায়া নেই। তিনি নিজেকে শান্ত করার অনেক চেষ্টা করলেন। তাই শোনো, এটা আমাদের মনের ভুল। আমরা এখান থেকে অবশ্যই বেরোবো, চিন্তা করো না। তিনি দরজার দিকে গেলেন, পুরো শক্তি দিয়ে দরজা ধাক্কা দিলেন। হঠাৎ একটা কর্কশ শব্দে দরজাটা খুলে গেল। ঘড়িটার অন্ধকার কিন্তু খোলা। চলো রফিক, চলো, জলদি চলো, মনোরঞ্জন চিৎকার করে বলেন, আমরা বেরোচ্ছি এখনই। রফিকুল তার ব্যাগটা তুলে নিয়ে মনোরঞ্জনের পেছনে ছুটলেন। তারা সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলেন। সিঁড়ি কাঠের ধাপগুলো যেন ক্রিচ ক্রিচ করে শব্দ হচ্ছে। আবারও সেই করিডোরের অন্ধকার যেন গিলে ফেলতে চাইছিল, কিন্তু তারা থামলো না। তারা নিচে পৌঁছে বাড়ির প্রধান দরজায় গেল। দরজাটা খোলা ছিল। রফিকুল কেঁদে কেঁদে বলল, আমরা বেরিয়ে গেছি মনোরঞ্জন ভাই, আমরা বেঁচে গেছি। তারা পুরান ঢাকার সরু গলি দিয়ে বেরিয়ে এলো। রাতের আকাশে তারার আলো, গলির শব্দ, দূরের কোথাও রিকশার ঘন্টা। মনোরঞ্জনের শ্বাস নিলেন। আমরা ঠিক আছি রফিক, আমরা ঠিক আছি। এটা শুধুমাত্র আমাদের ভয় ছিল রে। কিন্তু তারা যখন গলি দিয়ে হাঁটতে শুরু করলো, তখন অদ্ভুত এক ঘটনা ঘটে গেল। গলির দুপাশের দোকানগুলো কেমন যেন একটা অন্যরকম লাগছিল। আলোর রংটা কেমন যেন ফ্যাকাশে। মনোরঞ্জন থেমে গেলেন। রফিক, এইটা কি সেই গলি রে? কেমন যেন একটু অন্যরকম লাগছে না? রফিকুল চারপাশে তাকালো। মনোরঞ্জন ভাই, আমি তো এইগুলো চিনি, কিন্তু কিছু একটা তো ঠিক নেই মনে হচ্ছে। তারা আরো এগিয়ে গেল, কিন্তু গলিটা শেষ যেন হচ্ছে না। তারা বাঁক নিল, আরেকবার বাঁক, কিন্তু প্রতিবারই তারা একই জায়গায় ফিরে ফিরে আসছিল, সেই বিউটি পরিয়ার সামনে। এইটা কি হচ্ছে? হ্যাঁ, তার হৃৎপিণ্ড আবারও দ্রুত লাফাতে শুরু করলো। রফিকুলের বুক ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, মনোরঞ্জন ভাই, আমরা মনে হচ্ছে চক্রে আটকে গেছি। আমরা কি এখন ওই ঘরে আছি নাকি? মনোরঞ্জন চারপাশে তাকালেন। ঘড়ির শব্দ যেন কমে গেল, আলোটা আবারও ফ্যাকাশে হয়ে গেল। তিনি লক্ষ্য করলেন তার পায়ের নিচে ধুলো নেই, মাটি নেই। তারা যেন কাঠের মেঝেতে দাঁড়িয়ে আছে। তিনি টর্চটা তাক করলেন। তিনি লক্ষ্য করলেন যে আশেপাশের সবকিছু ভেঙে যেতে শুরু করলো। ভেঙে ভেঙে সেই ঘর, 13 নম্বর ঘরের সামনেই তিনি দাঁড়িয়ে আছেন। সেই ঘরের মেঝেতে তিনি দেখছেন, না 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 না, এটা সম্ভব না। আমরা তো ঘর থেকে বেরিয়েছি, তাহলে ঘরের ভিতরে কিভাবে চলে আসলাম? এইটা কিভাবে সম্ভব? তারা চারপাশ তাকালো। গলিটা অদৃশ্য হয়ে গেছে। তারা 13 নম্বর রুমে উপস্থিত। আলমারি, দরজা, পর্দা সব আগের মতো। দরজাটাও বন্ধ। এইটা কিভাবে সম্ভব? রফিকুল চিৎকার করে উঠল, আমরা কি আটকে গেছি নাকি? আমরা তো মরে যাব। মনোরঞ্জন তাকে শক্ত করে শান্ত করার চেষ্টা করলেন। বললেন, রফিক, শান্ত শান্ত, আমরা বের হব, অবশ্যই বের হব। তিনি তখনই লক্ষ্য করলেন দেয়ালে সুরিয়ার নাম আর লেখা নেই। তাদের বদলে নতুন লেখা, তুমি এখানেই থাকবে চিরকালের মতো।
রফিকুল পাগলের মতো চিৎকার করলো, আমরা কি মারা যাব? আমরা এই ঘর থেকে বের হতে পারবো না। মনোরঞ্জনের মনে এবার ভয় পুরোপুরি দখল করে নিল। তিনি দরজার দিকে ছুটলেন, ধাক্কা দিলেন, চিৎকার করলেন, কিন্তু দরজাটা খুলল না। তারা আবারও গলি দিয়ে বের হওয়ার চেষ্টা করলেন, আবারও ফিরে এলেন। প্রতিবারই 13 নম্বর ঘরে তিনি ফিরে আসছেন। রফিকুল হঠাৎ থেমে গেল, তার চোখে অদ্ভুত শূন্যতা। মনোরঞ্জন ভাই, আমরা মনে হয় আর কোনোদিন বের হতে পারবো না, এটাই আমাদের শাস্তি। মনোরঞ্জন চিৎকার করে বললেন, না না, আমরা বের হবো, তুমি চিন্তা করো না। কিন্তু তখনই ভেতর থেকে অদ্ভুত এক হাসির শব্দ শোনা গেল। এবারে স্পষ্ট একটা বের হাসি। মনোরঞ্জন টর্চটা চারপাশে ঘোরালেন, কিছু নেই সেখানে, কিন্তু হাসিটা থামছে না। আর তখনই আয়নাটা আবারও মেঝেতে পড়ল। এবার তিনি দেখলেন আয়নায় তাদের মুখ নেই, শুধু সুরাইয়ার মুখ। সে বিভৎস এক মুখ, সে যেন হাসছে। রফিকুল পাগলের মতো চিৎকার করা শুরু করলো আর বলল, আমরা মারা যাব, আমরা অভিশাপ থেকে বের হতে পারবো না। তখন সবাই, তারা দুজনেই লক্ষ্য করলেন তাদের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এক বিভৎস চেহারা নিয়ে। তার শরীর থেকে রীতিমতো গন্ধ বেরিয়ে বেরিয়ে আসছিল। আর তারা লক্ষ্য করলেন সেই মেয়েটার শরীর পচে গলে ছাই হয়ে যাচ্ছে। মনোরঞ্জন আর কিছুই বলতে পারলেন না, তার মন ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন তিনি সত্যি আটকে গেছেন এবং তার সামনে এই পিশাচিনী তাকে শেষ করতে আসছে। তারা বুঝতে পারলেন তারা এখন পালিয়ে যাবেন, আর যদি পালান তাহলে আবারও টাইম লুপে আটকে যাবেন। প্রতিবারই তারা ভাবছেন বেরিয়ে গেছেন, কিন্তু প্রতিবারই তারা ফিরে এসেছেন। আর এখন নতুন করে এই মেয়েটা তাকে প্রতিবারই দেখা দিচ্ছে। রফিকুল হঠাৎ টেবিলের দিকে রীতিমতো ছুরিটা নিল। তিনি বললেন, আমি আর পারছি না মনোরঞ্জন ভাই, আমি অভিশাপ থেকে মুক্তি চাই, আর মুক্তির একমাত্র উপায়। মনোরঞ্জন তাকে থামানোর চেষ্টা করলেন, রফিক, না 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 রফিক। কিন্তু রফিক আর শুনল না। সে নিজের হাতে ছুরিটা চালিয়ে দিল তার বুকের ভেতরে। তার শরীর মেঝেতে লুটিয়ে পড়ল। মনোরঞ্জন চিৎকার করে উঠলেন আর বললেন, রফিক। কিন্তু তখনই তিনি বুঝলেন তিনিও আর পারছেন না। ঘরের দেয়াল যেন তার দিকে সংকুচিত হয়ে এগিয়ে আসছে। তিনি লক্ষ্য করলেন তার চার দেয়াল ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। আশেপাশ থেকে সেই দেয়াল ছোট হয়ে আসছে, তাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। তার হাড্ডিগুলো ভেঙে যাচ্ছে। তিনি খুব ক্ষীণভাবে স্পষ্ট এক কণ্ঠ শুনলেন। মৃত্যুর আগে তিনি একটা কণ্ঠ শুনলেন, তুমি এখানেই থাকবে চিরকাল আমাদের সঙ্গে। মনোরঞ্জন আর কিছুই করতে পারলেন না, কেননা পুরো ঘরটা তাকে খেয়ে ফেলছে চারপাশ থেকে। তিনি লক্ষ্য করলেন তার মস্তিষ্ক পটাশ করে একটা সাউন্ড করে ধ্বংস হয়ে গেল। এরপর আর কিছুই করার ছিল না। সকাল হলো। পুরান ঢাকার গলিতে সে পুলিশ এলো। বিউটি বোর্ডিং এর 13 নম্বর ঘর। দুটো মৃতদেহ পড়ে আছে। একটা মৃতদেহের শরীরের কোনো অংশই অবশিষ্ট নেই, চ্যাপ্টা হয়ে গেছে, মগজ বেরিয়ে গেছে। এবং যে মানুষটা মারা গেছে তার নাম মনোরঞ্জন ঘোষ। আর তার পাশে রফিকুল ইসলাম। তিনি তার নিজের পেটেই নিজেই ছুরি ঢুকিয়ে নিজে শেষ করে দিয়েছেন। তাদের মুখে ভয়ের ছাপ। ঘরের দেয়ালে কোনো খোদাই নেই, কোনো ডায়েরি নেই, কোনো আইনে নেই, শুধু একটা অদ্ভুত নীরবতা। পুলিশের একজন কেয়ারটেকার দিকে তাকালো আর বলল, এইটা কি হলো? কেয়ারটেকার মাথা নাড়ল আর বলল, আরে আমি বলেছিলাম এই ঘরে কেউ থাকতে পারে না, সে আসে তারাই চলে যায়, কোনোদিন ব্যাক করতে পারে না, ফিরে আসতে পারে না। আরে কথাগুলো শুনলো না, আমার কথাগুলো শুনলো না। জেফরি ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে আপনি আপনার সুমধুর কণ্ঠে পড়ে শোনাবেন। আমি কৌশিক ব্যানার্জি বলছিলাম কলকাতা থেকে। আমার হাতে আরও কিছু ঘটনা আছে এবং আমার জীবনে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করার সময় আরও কিছু ঘটনা ঘটেছিল। আমি সময় করে লিখে পাঠাবো। আজকে আপাতত এই ঘটনাটি শেয়ার করে দিন। সামনে আরও দারুণ এক ঘটনা নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সো শুনে ফেললাম আমরা আজকে, নিশ্চয়ই জানেন, কৌশিক ব্যানার্জির ঘটনা বিউটি বোর্ডিং।
কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টে জানতে চাই, এবং একই সাথে বলতে চাই যে জেফ্রি 360-তে কিন্তু এভাবে আমি কিন্তু দারুণ দারুণ সব ঘটনা আপনাদেরকে পড়ে শোনাবো। এরপরে কিন্তু একটা ডিটেকটিভ স্টোরি পড়ে শোনাতে পারি, বলা যায় না, বিকজ এখানে সব ধরনের ঘটনা শেয়ার করা হবে, হরর, ডিটেকটিভ, এভরিথিং। ইনশাল্লাহ দারুণ কিছু থাকবে আপনাদের জন্য। আমি বেসিক্যালি হরর নিয়ে কাজ করি, সো হরর একটু বেশি থাকবে, হয়তো বা ডিটেকটিভ স্টোরি বা থ্রিলিং স্টোরি কিছু ইন্টারেস্টিং থাকতে পারে সামনে, এবং বলে দিচ্ছি কবে কি হবে না হবে অবশ্যই আপনারা জানতে পারবেন। এনিওয়েজ, আমি কিন্তু এখন জানতে চাই যে কেমন লাগলো ঘটনাটি। আমার কাছে কিন্তু আমি যখন পড়ছিলাম তখনই আমার হার্ট বিট বেড়ে যাচ্ছিল, ওরে সাসপেন্স যে কি হবে, এমন লাস্টের দিকে এত টুইস্ট। সবচেয়ে টুইস্টটা পেয়েছিলাম লাস্টের দিকে, যখন দেখলাম যে মাই গুডনেস তারা ব্যাক করছে, আবার টাইম লুপে আটকে গেছে। ওয়াও, হোয়াট এ বিউটিফুল সিনারি, দিস ইজ বিউটিফুল বলতে হবে। অ্যান্ড সত্যি আমি পুরো হতভম্ব হয়ে গেছি, সুপার ছিল। আর আমার কাছে তো ফাটাফাটি লাগে সব কিছু, এবং এই স্টোরিটা বেশি জোস লেগেছে। এবং আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের কাছে কেমন লেগেছে, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো। সো এই বলে এখানে শেষ করছি, কথা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।